আইএসএফ চেয়ারম্যান পীরজাদা নওশাদ সিদ্দিকী তিনি আমাদের সামনে হাজির হয়েছেন। এবার আমাদের সামনে তিনার মূল্যবান বক্তব্য তুলে ধরবেন। ধন্যবাদ আপনাদের। আমি মাঠে দ্বিতীয়বার আসছি। প্রথমবার যখন এসেছিলাম মানে সন্ধ্যার পরে আমি বক্তব্য দিয়েছিলাম। আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমাদের আরো ভরসা যোগাচ্ছে। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে সমাজ ব্যবস্থা পরিবর্তনের ডাক দিচ্ছি। সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে গেলে আগে নিজেকে পরিবর্তন হবে, এটা বারবার বলছি। সে আত্মশুদ্ধির কাজ আমরা চালাচ্ছি। আর একটা বিষয়, একটা চট এদিকে নিয়ে আসো ভাই, একটা ওইদিকে রাখো আর একটা এদিকে আনো। এই কথাটা সবাইকে বলো। ওখানটা বিছিয়ে দাও, একটা এদিকে নিয়ে আসো। ওরে কানে কি কম শোনে নাকি? মানুষজন তো বলে রেখেছে, মানে জায়গা দিতে পারছেন না। बैठ जाइए जी, बैठ जाइए। কমিটি যারা আছে প্রচার করেনি তাও বুঝতে পারেনি। ও আপনারা চলের উপরে কি করে হয় ভাই? প্রচার করলে আরো বেশি হতো। ভলান্টিয়ার তখন কি করছিলেন? যখন চটের উপর চেয়ার তুলছিলেন ভাই, যারা এদিকে পিছিয়ে দাও ভাই। বেঁচে পুরো ফিল ভরে দেখতে মধ্যে গেছে লোক হবে। হয়ে গেছে ভাই এখানে বসে যান, ভাই বসার জায়গা আছে। ঠিকই বলছি, দাঁড়ালে হবে না। যান যান একটু বসে যারা ভলান্টিয়ার আছে ওখানে মানুষকে বসে দেন, এখানে দাঁড়াবেন, দাঁড়াতে দেবেন না। ভিতরে ঢুকে দেবো। পচাইলে দাঁড়িয়ে আছে। আত্মশুদ্ধির কাজ একজন টাইনি নিয়ে বসে আছে, টাইনি নিয়ে শুরু করলে সাথে সাথে সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে গেলেও আপনাদের সাথ লাগবে। আমি একা বা এসে একা পারবে না সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে। আপনাদের সবার সাথ লাগলেই দিলেই তাহলে আমরা সমাজ ব্যবস্থা যেটা চলছে এটা পরিবর্তন করতে পারবো। অবশ্যই কি কি সমস্যা চলছে, কিভাবে সেটা সমাধান করা যায়, সেই রাস্তাও আমরা খুঁজে পাবো। আপনারা যারা এখানে উপস্থিত আছেন বিভিন্ন পেশার সাথে যুক্ত, বিভিন্ন কাজের সাথে যুক্ত, কিন্তু খোঁজ নিলে দেখা যাবে আজ থেকে 5 বছর 10 বছর আগে যতটা না মেহনত করতেন, যে ইনকাম করতেন, এখন মেহনত বেশি হচ্ছে, ইনকাম কম হচ্ছে এবং খরচটা বেড়ে যাচ্ছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে, কন্ট্রোল আর হচ্ছে না। চলে আজ থাকবে না, করা যায় কি যায় না আগে আমাদেরকে ভাবতে হবে। যে মালটা কিনছে আমি সকালের মধ্যে সেই মালটার দামটা কি কন্ট্রোল করা যায়? নিশ্চিতভাবে যায়। কন্ট্রোলটা কে করবে? মেলায় সরকার। আমি সকালে দিয়ে দেবো। সরকারকে কে করে? আপনি সরকারকে তৈরি করেন। সমস্যাটা এখানে, আপনি ভোট দিয়ে যাকে সরকার তৈরি করলেন সেই সরকারের একজন লেবার মিনিস্টার, যে লেবার মিনিস্টারকে লেবার মিনিস্টার তৈরি করলেন। লেবার মিনিস্টারের কাজ ছিল, শ্রমমন্ত্রীর কাজ ছিল মুর্শিদাবাদ সহ যে সমস্ত জেলার বিড়ি শ্রমিকরা আছে তারা 1000 বিড়ি বাঁধলে 262 টাকা নয়, একটা রোজ অন্তত 450, এখানে যেটা চলছে স্কিল লেবারের সেই অনুযায়ী ব্যবস্থা করা হোক। সেটা কি হয়েছে? উল্টে আমরা কি দেখছি, খাতাই কলমে 1000 বিড়ি বাঁধলে 262 টাকার কথা উল্লেখ থাকলেও আপনারা 262 টাকা পান না, ওখানেও কাটিং হয়ে যাচ্ছে। তাহলে এটা না কাটিং হয়, প্রকৃত মজুরি যাতে পাই তার আমারই হাত লেগে গেল, তার লেগে মরে আছে। দাঁড়ান, সরকারের একটা দপ্তর আছে, দপ্তরটির নাম শ্রম দপ্তর বা শ্রমমন্ত্রী, যিনি মন্ত্রী তার তো এগুলো দেখভাল করার দরকার। তিনি যদি সঠিকভাবে তদারকি করত, তিনি যদি সঠিকভাবে দেখভাল করত, আজকেই কিন্তু আমি তারাপুরের ওপর দিয়ে এসেছি। তারাপুরের যে বিড়ির
হসপিটালটা জানেন তো, মেনলি বিড়ি শ্রমিকদের স্বার্থে ওটা তৈরি হয়েছিল, অকেজো অবস্থায় পড়ে আছে, আমি ওর উপর দিয়ে আসলাম। যদি আপনার শ্রমমন্ত্রী আজকে যদি শ্রমিকদের কথা ভাবতো, আপনাদের কথা ভাবতো, নিশ্চিতভাবে তারাপুরের ওই হসপিটালটাকে এখন সচল করে রাখতো। আমার বকলার বক্তব্য, সমাজ ব্যবস্থা পরিবর্তন আপনার হাত ধরেই হবে, কারণ আপনার ভোটের জন্যই, আপনার আঙুটা ছাপের জন্যই আজকে শ্রমমন্ত্রী হয়েছে, আপনার আঙুটা ছাপের জন্যই নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী হয়েছে, আপনার আঙুটা ছাপের জন্যই স্বাস্থ্যমন্ত্রী তৈরি হয়েছে, আপনার আঙুটা ছাপ মানে ভোটের জন্যই, আপনার ভোটের জন্যই শিক্ষামন্ত্রী তৈরি হয়েছে, আপনার ভোটের জন্যই স্বাস্থ্যমন্ত্রী তৈরি হয়েছে, সর্বোপরি আপনার ভোটের জন্যই মুখ্যমন্ত্রী তৈরি হয়েছে। তাহলে আপনার ভোট নিয়ে যখন মন্ত্রিসভা গঠন হলো, সেই মন্ত্রিসভা আপনার পাশে কেন থাকবে না? যদি না থাকে তাহলে সিস্টেমের গন্ডগোল। তাহলে থাকার ব্যবস্থা আমাদেরকে আবার ভাবতে হবে। সংবিধান প্রতি 5 বছর ছাড়া ছাড়া আপনাকে সরকার, নতুন সরকার গড়ার সুযোগ দেয়। প্রতি 5 বছর ছাড়া নতুন সরকার গড়ার সুযোগ সংবিধান আপনাকে দেয়। তো আপনি 2021 থেকে 2026, 2021-এ সুযোগ পেয়েছিলেন, সরকার গড়েছিলেন, ভোট দিয়েছিলেন, সরকার গড়েছেন। সেই সরকার আপনার পক্ষে আছে না নাই? আপনারাই বলুন। আপনার পক্ষে সরকার আছে? না, সরকার আছে? নাই। একটা জায়গা যদি বলতে পারে এটা সরকার এক্সট্রা ফ্যাসিলিটি আমাকে দিচ্ছে, তাহলে জানবো অন্তত রানীনগরের মানুষেরা, রানীনগর মানে রানীদের নগর, এ স্বাভাবিকভাবে এখানে একটু কিং কিং ফিল, রাজা রাজা ভাব, এখানকার মানুষের জন্য এক্সট্রা কিছু ফ্যাসিলিটি দিয়েছে। একজন হাত তুলে বলুন। কে তুলবে? দেয়নি ভাইজান, দেয়নি। উল্টে কি হচ্ছে? আপনি ভোট দিয়ে পুলিশ মন্ত্রী তৈরি করলেন। পুলিশ মন্ত্রীর কাজ পুলিশকে সঠিকভাবে তার ব্যবস্থা করতে দেওয়া। পুলিশ নিরপেক্ষ থাকবে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, দুর্নীতি হলে তার বিরুদ্ধে অ্যাকশন নেবে, এই কাজটা পুলিশের। এটাও পুলিশ করতে চায়। কিন্তু পুলিশকে যদি বলে তোমার রানীনগর থানা থেকে বা তোমার দমকল থানা থেকে মাস গেলে আমাকে এত লক্ষ টাকা তুলে দিতে হবে, না হলে তোমাকে আমি ওই জায়গায় গ্যারেজ করে দেবো, অমুক জায়গায় ট্রান্সফার করে দেবো, সে পুলিশ ভাই করবে কি? যদিও পুলিশের সিট দ্বারা যুক্ত হওয়া দরকার, কারণ এই তৃণমূলকে তেল লাগিয়ে তারা চাকরি পায়নি, মেধার ভিত্তিতে তারা চাকরি পেয়েছে। একদম ঠিক। তাহলে এই পুলিশের যে অত্যাচার, আমার এক ভাই বললেন, এই অত্যাচার বন্ধ কিভাবে হবে? হাবিব ভাই অত্যাচার বন্ধ করবে? সম্ভব না। হ্যাঁ, হাবিব ভাইকে যদি আপনি আগামী দিনের পুলিশ মন্ত্রী বানান, তারপরে যদি অত্যাচার না বন্ধ হয়, প্রশ্ন হাবিব ভাইকে করতে হবে। এখন আপনি ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে পুলিশ মন্ত্রী বানিয়েছেন, মমতা ব্যানার্জি আপনাকে গিফট দিচ্ছে বিনামূল্যে, আপনার নামে মিথ্যে মামলা। মিথ্যা মামলা। গিফট দিচ্ছে আপনাকে, আপনি উপকার করেছেন, ওনাকে পুলিশ মন্ত্রী বানিয়েছেন, তাহলে প্রতিদান তো দিতেই হবে, বিনামূল্যে শয়ে শয়ে মামলা। তাই আপনারা যদি মনে করেন এই পুলিশ মন্ত্রী ভালো নয়, এ আমরা দরকার নাই, তাহলে প্রতি 5 বছর ছাড়া ছাড়া সুযোগ আছে। 2026 সাল আসছে, রাজ্যের মানুষ যদি চায় নতুন পুলিশ মন্ত্রী আনতে হবে, যেই পুলিশের কাজ হবে, যেই পুলিশ মন্ত্রীর কাজ হবে পুলিশিংটা সঠিকভাবে করা, নারীর অধিকার যাতে সেখানে ঠিক থাকে, নারী যেন না নিরাপত্তাহীনতায় ভোগে, কেউ যেন না নিরাপত্তাহীনতায় ভোগে, সে যেন সঠিকভাবে কাজ করে, সেই রকম একটা পুলিশ মন্ত্রী আনতে হবে। সরকার আপনাকে সুযোগ দিয়েছে, আপনি সেই সুযোগটা কাজে সংবিধান আপনাকে সুযোগ দিয়েছে, আপনি সেই সুযোগটা কাজে লাগাতে পারেননি বলে অপদার্থকে ধরে ওই জায়গায় বসিয়ে দিয়েছে। কাজের লোক বসানোর জায়গা সংবিধান আপনাকে দিয়েছে। আর্টিকেল 326 সংবিধানের
26 নম্বর অনুচ্ছেদে আপনার ভাই বসেন না, পেছনে লোকের তো অসুবিধা হচ্ছে, বসুন না ওখানে, পেছনে লোকের অসুবিধা হচ্ছে। সংবিধানের 326 নম্বর ধারাতে আপনাকে ভোট দানের স্বাধীনতা দিয়েছে। গর্বের ভারতবর্ষ, গর্ববোধ করি আমরা আমাদের দেশ, আমাদের আপনার বীর পূর্বপুরুষ বিনয় বাদল দীনেশ, আশফাকুল্লাহ, ক্ষুদিরাম, বেগম হজরত মহল, মাতঙ্গিনী হাজরা, পৃথিলতা ওয়াদ্দেদার, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ থেকে শুরু করে গান্ধীজি, নেতাজি, মৌলানা আকরাম খাঁ সাহেব থেকে শুরু করে হোসেন আহমদ মাদানী সাহেব থেকে শুরু করে আপনার আমার পূর্বপুরুষেরা লড়াই সংগ্রাম করে, কেউ জীবন দিয়ে, কেউ অর্থ দিয়ে, কেউ সময় দিয়ে ব্রিটিশ মুক্ত ভারত তৈরি করলে, তারপরে বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে 2 বছর 11 মাস 18 দিন অক্লান্ত পরিশ্রম করার পরে আপনার আমার হাতে একটা দেশ কিভাবে চলবে কিতাব বই তুলে দেওয়া হলো, গাইডলাইন তুলে দেওয়া হলো, যেটা 1950 সালে আমার দেশ অ্যাডাপ্ট করলো, তার নাম হচ্ছে সংবিধান। সেই সংবিধানের যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি, এক একটা অনুচ্ছেদকে, এক একটা সেকশন, এক একটা ধারাকে, আর্টিকেলকে যদি আমরা মান্যতা দিয়ে চলি, আমাদের সামনে কেউ পেরে উঠতে পারবে না, আমাদেরকে কেউ আটকাতে পারবে না। সংবিধানকে সামনে রেখে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জাজেস কোর্ট, সংবিধানকে সামনে রেখে ট্রাইব্যুনাল তৈরি হয়েছে। সংবিধানকে সামনে রেখে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী সবটাই তৈরি হয়েছে। সংবিধানকে সামনে রেখে আপনার আমার ভোটদানের স্বাধীনতা হয়েছে। এই যে ভাই বলছিলেন পুলিশি অত্যাচার, একটু আমি শুনিয়ে দিতে চাই। 2025 সালের 6ই নভেম্বর সুপ্রিম কোর্টে একটা জাজমেন্ট এসেছে, অবজারভেশনকে, একটা বিষয়কে রেখে, যে পুলিশ কাকে কখন কিভাবে অ্যারেস্ট করবে। সেই জাজমেন্টে বলা হচ্ছে আপনাকে গ্রেফতার করলে লিখিত দিতে হবে গ্রেফতারের কারণ। কি করতে হবে? লিখিত দিতে হবে গ্রেফতারের কারণ। কোর্টে প্রডিউস করার 2 ঘন্টা পূর্বে হলেও আপনাকে সেই কাগজ বুঝিয়ে দিতে হবে। কিন্তু আজকে আপনাকে বলুন, রাতের অন্ধকারে আপনার বাড়ি মহিলা সদস্য থাকার ফলেও রাতের অন্ধকারে আপনার বাড়ি এসে তাণ্ডব চালিয়ে কাউকে তুলে নিয়ে চলে গেল। কি আপনি বিরোধী দল করেন, আপনি অন্যায়ের প্রতিবাদ করেছেন, বা আপনি XYZ করেছেন। কিন্তু আমরা যতটুকু জানি, পুলিশ কোড অনুযায়ী যদি রাতের অন্ধকারে, রাত্রে যদি কোনো বাড়িতে যায় বা দিনের আলোতে কোনো বাড়ির মধ্যে যদি প্রবেশ করে, মহিলা পুলিশকে সাথে নিয়ে প্রবেশ করতে হবে। এটা আজকাল আর দেখাই যায় না। অন্যায় কাজ করছে, এই অন্যায় কাজ করলে কি করবেন? আইন হাতে তুলে নেবেন? একদম না, এর বিরুদ্ধে আটকাতে হবে। সেই জন্য এই অন্যায় কাজ না হয়, আপনি ভোট দিয়ে পুলিশের যিনি ডিজিপি, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, পুলিশের যিনি সর্বোচ্চ কর্তা, তার মাথায় একজনকে বসিয়ে দিয়েছেন, তার নামটা হচ্ছে পুলিশ মন্ত্রী। পুলিশ মন্ত্রী আমাদের লোক, মানে ভোটারের লোক, সে নজর রাখবে তার আন্ডারে পুলিশগুলো সঠিক কাজ করছে কি ভুল কাজ করছে। পুলিশ মন্ত্রী সব সময় সজাগ থাকবে, পুলিশ ঠিক কাজ করছে কি ভুল কাজ করছে। পুলিশ যদি ভুল করে আমরা অভিযোগ দেব পুলিশের বিরুদ্ধে। ওসি যদি ভুল করে এসপি থেকে ডিজিপি এবং পুলিশ মন্ত্রীর কাছে। পুলিশ মন্ত্রীর কাজ হবে ওটাকে ভেরিফাই করা, সত্যতা করা, ডিপার্টমেন্টাল প্রসিডিওর অনুযায়ী ডিপার্টমেন্টাল কোয়ারি করা। যদি পুলিশ ভুল করে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। এটা হচ্ছে সিস্টেম। এই সিস্টেমটা হয় ভোলাতে পিটিয়ে মেরে দিল আবু সিদ্দিক হালদারকে। আমরা ভুল ভেবেছিলাম পুলিশ মন্ত্রী ব্যবস্থা গ্রহণ করবে, করেনি। বাধ্য হয়ে আমরা হাইকোর্টে যে মামলা করলাম। কিন্তু কেন মামলা করতে হবে? যেই দেখুন, আমি পুলিশে যেমন আজকে সমালোচনা করছি, পুলিশের পক্ষেও আমি কথা বলি। একটা পুলিশ 8 ঘন্টার বেশি ডিউটি করবে কেন ভাই?
সরকারি কর্মচারী হোক আর বেসরকারি কর্মচারী হোক, তিনি 8 ঘন্টার বেশি ডিউটি করবে না। যদি 8 ঘন্টার বেশি ডিউটি করে ওভার টাইম দিতে হবে। তাহলে আমাদের পুলিশ কেন 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করবে? যেমন আমরা সওয়াল করি, যেমন আমরা বলি পুলিশের শূন্য পদ পূরণ করতে হবে, প্রায় 2.5 লক্ষ শূন্য পদ আছে, আর মমতা ব্যানার্জি থানা বাড়িয়ে চলেছে। আমার পুলিশ ভাইদের উপরে অতিরিক্ত চাপ হয়ে যাচ্ছে, এটা যেমন কমাবার কথা বলি। আমার পুলিশ ভাই সহ সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমাহারে দিয়ে পাচ্ছ না কেন? যে আওয়াজ তুলি পুলিশদের হয়ে যেমন সওয়াল করি, একইভাবে যে পুলিশ নোংরামি করে তাকেও কিন্তু আমরা আইনের মাধ্যমে বুঝে নিই, তারও আমরা সমালোচনা করি। আমার বলার ভাইয়ের প্রশ্নের আমি উত্তর দিচ্ছি। তাহলে আপনার এলাকায় পুলিশই অত্যাচার হচ্ছে, এই অত্যাচারটা কমাবে কে? তার জন্য আপনারা 2021 সালে একজনকে ভোট দিয়ে পুলিশ মন্ত্রী তৈরি করেছেন। সে অত্যাচার কমাবে, সে আপনার অত্যাচার কমাচ্ছে না। আমি আপনাকে বলি, ওই পুলিশ মন্ত্রীদের হয়তো নির্দেশে অত্যাচার আপনাদের উপরে হচ্ছে। তাহলে আমাদেরকে ভাবতে হবে, নতুন পুলিশ মন্ত্রী আনতে হবে। নতুন পুলিশ মন্ত্রী আনার সময় কবে? 2026 সালে। বাংলায় নতুন পুলিশ মন্ত্রী আনতে চাইলে হাত তুলে রাখুন। নতুন পুলিশ মন্ত্রী আনতে হবে তো নাকি? আমাদের মনের মতো পুলিশ মন্ত্রী আনবো, আমরা সেটা তৈরি করতে পারবো মনের মতো। যে পুলিশ মন্ত্রী পুলিশকে সঠিকভাবে কাজ করাবো, পুলিশকে তোলার কাজে রাখবো না, পুলিশকে মাসহারা তোলার কাজে লাগবো না। পুলিশের কাজ এলাকায় ল অ্যান্ড অর্ডার দেখা, সেটাই সে দেখবে, নির্বিঘ্নে দেখবে। আমার ছেলে ওর ছেলে কোনো কথা হবে না, যে অন্যায় করবে তাকে আইনের মাধ্যমে জব্দ করবে। এই পুলিশ মন্ত্রী আনবো আমরা, এই সিস্টেমটা পরিবর্তন করতে হবে। বন্ধুগণ, আজকে আপনারা দেখেন বেশ কিছু বিষয়ের উপরে সামনে রেখে আমাদের অধিকার সভা, অধিকার সমাবেশ, আমাদের অধিকারের জন্য আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। আমরা অধিকার থেকে বঞ্চিত হচ্ছি, আমরা সেই অধিকার ফিরে পেতে চাইছি। আপনারা জানেন মমতা ব্যানার্জি এই সময়ে সব থেকে বড় ক্ষতি যদি করে থাকে সেটা হচ্ছে সার্টিফিকেটে চুরি করেছে, দলিতদের ক্ষতি করেছে, মুসলমানের ক্ষতি করেছে, আদিবাসীর ক্ষতি করেছে, পিছড়ে বর্গের মানুষের ক্ষতি করেছে। সব থেকে বড় যদি ক্ষতি করে থাকে সেই ক্ষতি করার নাম হচ্ছে সার্টিফিকেটে ক্ষতি করেছে। আপনারা শুনলে অবাক হবেন, পশ্চিম বাংলায় 1 কোটি আদিবাসী নয়, কিন্তু মমতা ব্যানার্জির আমলে 1.5 কোটি সার্টিফিকেট দেওয়া হয়ে গেছে আদিবাসীদেরকে। তাহলে ভাবুন, 50 লক্ষ দুধে পানি মিশানো হয়েছে। যে আদিবাসী নয় সে আদিবাসীদের যে অধিকার সেগুলোকে কাড়ার চেষ্টা করছে, আর এদিকে মমতা ব্যানার্জির আদিবাসী প্রেমে তিনি বিভোর হয়ে যাচ্ছেন। কিন্তু প্রকৃত অর্থে আদিবাসীদেরকে যদি আপনি উন্নয়ন চান, তাহলে আদিবাসীদের শিক্ষায়, চাকরিতে যথাযথ সংরক্ষণের ব্যবস্থাটা করতে হবে। কিন্তু আমরা কি দেখছি? আদিবাসী কোটাতে নন আদিবাসীরা চাকরি করছে। আমরা কি দেখছি? যে আদিবাসী নয়, আদিবাসীদের সার্টিফিকেট নিয়ে আদিবাসী সেজে সেই জায়গাটাকে কেড়ে নিচ্ছে। একইভাবে যারা দলিত নয়, দলিত সেজে দলিতের কোটাতে তার অধিকার, প্রকৃত দলিতের অধিকারকে কেড়ে নিচ্ছে। তাই বন্ধুগণ, এই রাজ্য সরকার মুসলমানদেরকে নাকি দোষণ করছে, মুসলমানদেরকে নাকি খুব ভালোবাসছে। সে মুসলমানদেরকে কতটা ভালোবাসছে তার আমি গুটি কয়েক উদাহরণ আমি দিয়ে যাব আজকে, শুনবেন আপনারা তো? কদিন আগে যুব ভারতী স্টেডিয়ামে একটা ঝামেলা হলো, দেখলেন তো? দেখেছি, মেসিকে দেখতে পেল না। স্টেডিয়ামের মধ্যে কারা ঢুকেছিল? আমরা সব বৈধ লোক যারা দূরে চেয়ারে বসেছিল, সব ভেঙে ফেলেছি। কারণ তারা কেউ 4000, 15,000, কেউ 6000, 20,000, কেউ 7000, কেউ 10,000, কেউ 12,000, Last কেউ 32,000 15,000 টাকার টিকিট কেটে Last 32,000 গ্যালারিতে গিয়ে বসলো। সবার হাতে কিন্তু টিকিট ছিল ভাই, বৈধ পাস ছিল, টিকিট কেটে গিয়ে বসলো, কিন্তু মেসিকে দেখতে পেল না। আজকে আপনাদের হাতে ওবিসি সার্টিফিকেট দিয়েছে, আজকে আপনাদের হাতে
ওবিসি নিয়ে কম্পিটিশনে পাঠাচ্ছে, আপনি ফর্ম ফিল আপ করবেন, পরীক্ষা দেবেন, কিন্তু চাকরিতে আপনার নাম আসবে না। এই ক্ষতি মমতা ব্যানার্জি মুসলমানদের সাথে করেছে। তাহলে জবাব আমাদের দিতে হবে, জবাব দিতে হবে তো নাকি? আওয়াজ দিয়ে বলেন। সার্টিফিকেটের নাম কাস্তে থাকবে, কোনো লাভ হবে না। যেমন হাতে টিকিট থাকার পরে মেসিকে দেখতে পেল না, ঠিক একই ভাবে সার্টিফিকেট আপনার হাতে থাকবে, আপনি ওবিসি কোটায় ফর্ম ফিল আপ করবেন, সব করবেন, আপনার আসবে না নাম। তার প্রমাণ হচ্ছে উচ্চ শিক্ষায় যে সংরক্ষণ আছে, হায়ার এডুকেশনের যে সংরক্ষণ আছে, আপনি অ্যাপ্লাই করবেন, ফিজ কাটবেন, সব করবেন, যখন লিস্টে নাম আসবে দেখবেন আপনার নাম আসবে না। আর মমতা ব্যানার্জি কি বললে, আমি তো ওবিসি সংরক্ষণ মুসলমানদের দিয়েছি, লাভ কি হবে ভাই? ঠিক কেমন করেছে জানেন? মাদ্রাসাগুলোতে গিয়ে একটু খোঁজ নিয়ে দেখুন, সব চুলের নীল সাদা রং করে দিয়েছে। মাদ্রাসায় ঢুকে দেখুন, বাইরে নীল সাদা রং, ক্লাসরুমের মধ্যে গিয়ে দেখুন চক ডাস্টারের অবস্থা খারাপ। ক্লাসরুমের মধ্যে গিয়ে দেখুন ছাত্ররা বসে আছে, টিচার নাই। একটু দু কদম এগিয়ে যান, বাথরুমে গিয়ে দেখুন বাথরুম করার যোগ্য নয়, কিন্তু বাইরে নীল সাদা রং করে দিয়েছে। আপনি যখন রানীনগরের উপর দিয়ে যাচ্ছেন, দমকলের উপর দিয়ে যাচ্ছে, মাদ্রাসাটা কত চকচক করছে দেখেছো? দিদি কত ভালো কাজ করেছে, দিদি শুধুমাত্র রং করেছে, আসল শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছে। একইভাবে দিদি আপনার হাতে ওবিসি সার্টিফিকেট দিয়েছে, ওই সার্টিফিকেট পুড়িয়ে চা খাওয়া আর ছিঁড়ে ফেলে দেওয়া আর বাড়িতে রাখা একই ব্যাপার হচ্ছে ভাই। এবার আপনারা বলুন, এটা থেকে যদি বিসিডব্লিউ ডিপার্টমেন্ট ব্যাকওয়ার্ড ক্লাস যিনি আছে, সেই দপ্তরের মন্ত্রীকে আমাকে চেঞ্জ করতে হবে ভাই। কবে চেঞ্জ করবেন? 2026। যদি ইচ্ছা হয় চেঞ্জ করা দরকার, তাহলে মুর্শিদাবাদের মানুষের আপনাদের জানিয়ে রাখতে চাই, আপনাদের বলতে চাই যে প্রথম পয়েন্ট না, সেখানে ওয়াকফ সংশোধনী আইন 2025 বাতিল করতে হবে। এই লড়াই কিন্তু আমাদের থামলে হবে না, এটুকু মাথায় রাখুন। আপনার এলাকার যে এমএলএ আছে, আপনার এলাকার যিনি এমপি আছেন, এমপির নাম কি? আবু তাহের খান। একবার জিজ্ঞাসা করে নেবেন, যিনি এমপি আছেন, হেদায়েতের মসজিদটা এখনো সুরক্ষিত আছে, মাদ্রাসাটা এখনো সুরক্ষিত আছে, ঈদগাহটা এখনো সুরক্ষিত আছে, এটা কার অবদান? একবার আবু তাহের খান সাহেবকে জিজ্ঞাসা করে নেবেন, উনি উত্তর হয়তো সঠিক দেবে না, তাও বলে যাচ্ছি, এই মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান, ওয়াকফ সম্পত্তি এখনো যে আপনাদের হাতে আছে, এই নওশাদ সিদ্দিকীদের মতো কোটি কয়েক মানুষের করা মামলাতে। আর মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, কোন অভিষেক ব্যানার্জি, কোন আবু তাহের খান সাহেব কিন্তু মামলা করেনি। তাই আগামী দিন আসছে, মাদ্রাসা মসজিদকে বাঁচাতে গেলে কোন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির হাতকে শক্ত করা প্রয়োজন নাই। আপনারা নিজেদের হাতকে হাতে হাত মিলিয়ে আগে হাত শক্ত হয়ে দাঁড়ান। কিন্তু আমরা কি দেখলাম? আমরা ভেবেছিলাম, আমি আমার কথা বলছি, মমতা ব্যানার্জি ওয়াকফের বিরুদ্ধে পশ্চিম বাংলায় বড় জনমত তৈরি করবেন। অ্যাজ চিফ মিনিস্টার তিনি মুখ্যমন্ত্রী হিসাবে রাজ্যের সবাইকে কল দেবেন, সবাইকে ডাক দেবেন যে পশ্চিম বাংলার মাটিতে এই ওয়াকফ আইন আমি মানব না, আসো আমার ডাকে সাড়া দাও। সত্যি বলছি, আমি মনে মনে প্রস্তুতি নিয়েছিলাম, মুখ্যমন্ত্রী হিসাবে যদি ওয়াকফকে বাঁচানোর জন্য মমতা ব্যানার্জি ডাক দেয়, কে যাক আর নাই যাক, ওইটাকে নওশাদ সিদ্দিকীও সাড়া দিত ওয়াকফকে বাঁচানো। কিন্তু তার পরিবর্তে আমরা কি দেখলাম? ওয়াকফ নিয়ে যখন কেউ আন্দোলন করতে গেল, মিথ্যে ভাবে, অন্যায় ভাবে তাদেরকে ধরে জেলের মধ্যে দিয়ে দিল, আর আমার নামে 5টা মামলা দিয়ে দিল। তাই মমতা ব্যানার্জি বিজেপির সুবিধা করার জন্য, বিজেপির জায়গা করে দেওয়ার জন্য ওয়াকফ মসজিদ মাদ্রাসা জায়গা কেড়ে নিচ্ছে যে বিজেপি, তার বিরুদ্ধে কথা বলল না, বরঞ্চ আইনের বিরুদ্ধে যারা কথা বলল তাদেরকে জেলে ঢুকিয়ে দিল। তাই বন্ধুগণ, আমাদের ভুলে গেলে চলবে না এই মমতা ব্যানার্জিকে। যখন আপনারা আন্দোলন করার কথা বলেছেন, মালদার মানুষ
মুর্শিদাবাদের মানুষ, দিনাজপুরের মানুষ, রাজ্যের মানুষ যখন ওয়াকফ নিয়ে আন্দোলন করতে চাইছিল, মমতা ব্যানার্জি তখন নিদান দিয়েছিল, যাও দিল্লির বিষয় দিল্লিতে গিয়ে করো। যদি ওয়াকফ দিল্লির বিষয় হয়, আমি আপনাদের জানতে চাইছি, এসআইআর এখানে আছে, এসআইআরটা কোথাকার বিষয়? এসআইআর এর নির্দেশনা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে দিয়েছে, সেটা দিল্লিতে তার হেড অফিস। তার নির্লজ্জ তৃণমূল কংগ্রেস কলকাতায় কেন প্রতিবাদ সভা করলো? এই নির্লজ্জ গুলোকে দিল্লিতে যাওয়ার দরকার ছিল। আমরা বারবার বলে এসেছি, আজকেও বলছি, এসআইআর নিয়ে কেউ আতঙ্কিত হবেন না। আপনার নাম যদি কেউ কেটে দেয়, ভয় পাবেন না। আপনারা কি করবেন? আমাদের নেতৃত্বরা আছে তো। প্রথম কথা, কারো নাম কাটা যাবে না, কারো নাম কাটা যাবে না। যদি কাটে, হাতে একটা করে সার্টিফিকেট আছে তো? দুটো ফর্ম দিয়েছিল তো? হ্যাঁ, দুটো ফর্ম দিয়েছিল, একটা বাড়িতে আছে তো? ওটা জব্দ করে রাখুন। এবার দেখুন, যদি আপনার নাম কাটার চেষ্টা করে, মাস্টার সাহেব যদি আপনার সঠিক উত্তরপত্রকে নিয়ে শূন্য দেয়, মাস্টার সাহেবের বিরুদ্ধে মাঠে ময়দানে লড়াই করবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। আর মাস্টার সাহেবের বিরুদ্ধে দিল্লিগামী আমি ফ্লাইট ধরবো, সুপ্রিম কোর্টে আপনাদের জন্য মামলা করব। আপনারা নিশ্চিত একটা মানুষ, সে আমার হিন্দু হতে পারে, আমার মুসলমান হতে পারে, আমার দলিত হতে পারে, আমার আদিবাসী হতে পারে, ইভেন নারীনগরে যদি কোনো তৃণমূলের হার্ডকোর সমর্থক বা কর্মী, তারও নাম যদি বাদ চায়, তার পাশে তার দল দাঁড়াক আর নাই দাঁড়াক, নওশাদ সিদ্দিকী দাঁড়াবে, আইএসএফ দাঁড়াবে, খাম চিহ্ন দাঁড়াবে, তার হয়ে আইনি লড়াই করবে। আপনারা ভয় পাবেন না। আপনাদের কাজ কি হবে? কি করা? আমাদের নেতৃত্বদের কাছে আপনার বিষয়টাকে পৌঁছে দেওয়া, ওরা আমাদের কাছে পৌঁছাবে। আপনাদের আমার বড় ভাইজান পীরজাদা আব্বাস সিদ্দিকী অলরেডি বলে দিয়েছে কি, একজন যদি নাম বাদ যায়, তার হয়ে সুপ্রিম কোর্টে মামলা করার কথা বলেছে। আপনারা ভয় পাবেন না। ভয় দেখানো, আতঙ্কের পরিবেশ করতে যাওয়া যাবে না। তা বন্ধুগণ, কি হয়েছে? 100 দিনের কাজের টাকা সিদ্দিক ভাই। ও আচ্ছা, বসো বসো, বুঝতে পেরেছি, বসো বলছি। 16,000 টাকার কাগজ করার পরে ইসলামপুর থানায় 700 টাকা। আচ্ছা, আমি ওই টুকটুকির বিষয়টা আমি বলছি, বসো বসো। সত্যি ওনার অনেকটাই সমস্যা হচ্ছে। আমি বিষয়টাকে বলবো, একবার শুনলাম তো, একবার শুনেছি তো দাদা যেটা বলছিলাম। তাহলে আমরা যখন ওয়াকফ নিয়ে আন্দোলন করতে নেমেছিলাম, মমতা ব্যানার্জি তখন বলেছিল দিল্লির বিষয় দিল্লিতে গিয়ে বোঝো। সামনে 2026 বিধানসভা নির্বাচন আসছে, যখন ভোট চাইতে আসবে, আমরা আমার বাড়ির সামনে কাগজে লিখে মেরে দেব যে ওয়াকফ মাদ্রাসা মসজিদ ঈদগাহ বাঁচানোর জন্য আপনারা আমাকে দিল্লি যাওয়ার কথা বলেছেন, ভোটটাও আপনারা দিল্লিতে গিয়ে নেবেন। যাবে তো? আর একটা ওয়াদা আমার সাথে করতে হবে। শুনে নিন, ওয়াদা আমি এটা করাবো না যে আমাদের পার্টিকে আপনি ভোট দিন, এ কথা আমি ওয়াদা করাবো না। কিন্তু একটা ওয়াদা করব, আজকে একসাথে, যে আমার মাদ্রাসা মসজিদ ঈদগাহকে বিজেপি কেড়ে নিতে চাইছে, আর এই বিজেপিকে মমতা ব্যানার্জি কারা সুযোগ দিচ্ছে, তাহলে আমরা আগামী নির্বাচনে বিজেপিকে তো ভোট দেওয়ার প্রশ্নই আসে না আমাদের, তৃণমূলকে আমরা ভোট দেবো না। এই ওয়াদা করবেন আমার সাথে? আগামী নির্বাচনে একসাথে বলুন, আগামী নির্বাচনে তৃণমূল আমাদের সাথ দেয়নি, আমরা এই নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে ভোটটা করবো। এটা করলাম তো নাকি? আমি কিন্তু আইএসএফ এর জন্য ভোট চাইনি ভাই, আইএসএফ এর জন্য ভোট চাইনি। কথা করে আমি আইএসএফ কে ভোট দাও, যাকে ইচ্ছা ভোট দেবেন, তৃণমূল আর বিজেপিকে দেবেন না। এই দুটো জায়গায় ভোটটা দেবেন না। তো নষ্ট করেছে। এই যে বাবুর একটা বলছিল টোটোর কথা, টোটোটা খুব সমস্যা এখন। এই যে একটা টোটোর কথা, এই ভাই বাবুর উপরে তাহলে পরিবহন মন্ত্রী ঘুরে বেড়াচ্ছে, তোমারই। তুমি ভোট দিয়ে পরিবহন মন্ত্রী তৈরি করলে, পরিবহন মন্ত্রী তোমাকে গিফট দিচ্ছে, 16,000 টাকা নিচ্ছে। বুঝতে পারছো? এটা বোঝার চেষ্টা করো, এটা পরিবহন মন্ত্রীর দপ্তর বিষয়। তারপরেও বলছি,
অলরেডি আমি মিনিস্টারের সাথে যোগাযোগ করেছি, তাকে কনভিন্স করাচ্ছি যে এইভাবে টাকা দেওয়া সম্ভব নয়। এরা হয়তো একজন টোটোটা কিনে অন্যজন 400 টাকা রোজে নিয়ে আসে, তার রোজটাও 400 টাকা হয়তো ওঠে না, অসুবিধা হয়, তা এটা কমাতে হবে। তবে আমি একটা কথা বলবো, আপনি যখন রাস্তাতে গাড়িটা বার করেছেন আপনাকে বহু কিছু কিন্তু ট্যাক্স দিতেই হবে। আমি সরকার কালকে আমরাও চালাতে পারি, সরকার চলবে কোথায়? আপনি ট্যাক্স দিলে ট্যাক্স আপনাকে কিছু দিতে হবে, কিন্তু যেভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে এটা আমি মেনে নিতে পারি না। তা এটার জন্যই তো পলিসি তৈরি করা দরকার। সেই পলিসিটা ভুল তৈরি হয়েছে। 16,000 টাকা আপনার গেছে, 16,000 টাকা ইনকাম করতে গেলে আপনার জিপটা বেরিয়ে যাবে। 2 মাস কম করে টাইম লাগবে 16,000 টাকা ইনকাম করতে গেলে। আবার যদি ওয়ান ডে টোটো হয় ও তো গেলই, কারণ আপনি ভাড়া নিয়ে আসছেন। এরকম তো হয়, এ টোটো কিনেছে অন্যজন নিয়ে ভাড়া খাটায়, তাহলে অন্য যদি টোটো হয় তো গেল, মানে 3-4 মাস চলে যাবে। এটা কমানোর জন্য আমি বলেছি, তারা চেষ্টা করব। আমাকে তো হাতও দিই, নেতাদের একটা ভালো জিনিস কি বলুন তো, সব হয়ে যাবে দেখছি। এই একটা জিনিস যাও না নেই, দেয়ার ইজ নো নো, সব ইয়েস, দেখছি হবে হবে, বেঁধে রাখা। তারপরেও বলছি আমিও কয়েকটা দিন অপেক্ষা করছি। যদি এই টোটো চালক ভাইদের স্বার্থে ওই যে আইন করেছে তার নমনীয় না করে, আমিও কিন্তু টোটো ভাইদেরকে নিয়ে ময়দানে নামবো পরিবহন মন্ত্রীর কাছ থেকে জবাব নিতে। আর একটা কথা আমি আপনাকে বলে যাচ্ছি এই টোটোওয়ালাদেরকে, এই বিষয়ে যদি কোনো থানা পুলিশ কেউ টাকা আপনাদের কাছে একটা টাকা নেয়, আপনাদের কাজ কি হবে? যদি রানীনগর থানা নেয়, ইসলামপুর থানা নয়, দমকল থানা নয়, এটা নিয়ম না, টাকা দেওয়ার কোনো নিয়ম নেই, নিয়মের বহির্ভূত। তাহলে আপনারা কি করবেন? যদি টাকা নেয় আপনারা এসে থানা নিলে এসপির কাছে সেই থানার অফিসার বা ডিউটিরত অফিসারের নামে আপনারা কমপ্লেন করবেন। কমপ্লেন করে অভিযোগপত্রটা আমার কাছে পাঠাবে, মেল করবে। আর অভিযোগপত্র দেখবেন বিধানসভায় নওশাদ সিদ্দিকী তুলে পুলিশ মন্ত্রীকে দেখাবে। বুঝতে পারবেন? আমি বলবো, বলে দিদি আপনি মন্ত্রী আর আপনার নিচের অফিসাররা দেখেন না বড় বড় চোর হয়ে বসে আছে, কেমন লাগবে তখন? আর ভালো করে জানেন আমার পেছনে কাউকে টিউনিং করা নাই, আমি দাদা দিদি কাউকে চিনবো না, হিন্দু মুসলমানের সমস্যা বুঝবো না, আমি মানুষের কথা বলে যাব। হিন্দুর উপর অত্যাচার হলেও বলবো, মুসলমানের উপর অত্যাচার হলেও বলবো, দলিত আদিবাসী যার উপর অত্যাচার হবে আমি বলে যাব, কারণ আমার পেছনে কেউ টিউনিং করার নাই। বড় ভাইজান বলেছে তুই যা ইচ্ছা বলে যা সংবিধানের গণ্ডির মধ্যে থেকে, তো আমি সংবিধানের গণ্ডির মধ্যে থেকে কাউকে আমি পরোয়া করি না ভাই, এটা আমার অহংকার নয়, আমি সংবিধানকে মান্যতা দিয়ে চলি। তো আপনাদের সাথে যদি কেউ আগামী দিনে কোনো পুলিশ এই ধরনের টাকা চায়, এটা অন্যায়, তাহলে আপনারা কি করবে? এফআইআর করব একদম থানায় যেতেও হবে না, এসপি অফিসে যেতেও হবে না, পাড়ায় ফিরে এসে দেখবেন ছেলেটা যারা অ্যান্ড্রয়েড সেট নিয়ে ঘরে সব মেল করতে জানে। হ্যাঁ জানি, ডাইরেক্ট ঠিক আছে, এসপির নাম্বার মে এই কাজটা আপনারা করবেন। বন্ধুগণ, আমরা গঙ্গা পদ্মা ভাঙন নিয়ে চিন্তিত। একটা জিনিস আপনারা এখানে মুর্শিদাবাদে মালদাতে একটা ছড়ানো হয়, কি গঙ্গা ভাঙন নাকি রোধ করা যাবে না, পদ্মা ভাঙন নাকি রোধ করা যাবে না। আচ্ছা এটা বিশ্বাস করা যায় না? আপনারা বলুন, আপনাকে দুটো উদাহরণ দেব, অসহ্য লাগছে কারো? আমি দুটো উদাহরণ দেব, এই গঙ্গা ভাঙন নিয়ে। আপনাদের মধ্যে এখানে অনেকে দীঘায় ঘুরে এসেছেন, দীঘায় পাড়ে কেমন ঢেউটা আছড়ে পড়ে, সেই আছড়া সেই রকম পাথর দেওয়া ভেঙে গেছে না, কিচ্ছু ভাঙেনি, ভেঙে চলে গিয়েছে না, ঠিক আছে তো? হ্যাঁ, তাহলে কি করে থাকছে? সেই রকম শুধু দীঘার কথা, দীঘায় রাত্রের দিকে বেশি ভালো লাগে দেখতে, একদম পাড়ে চলে আসে না ঝাপটা, উপভোগ করি তো আমরা যারা যাই। তাহলে ওখানে কি ক্ষতি হয় না? যেখানে যেভাবে কংক্রিটের নির্মাণ করেছে দীঘার একটা বালিও ওখান থেকে যেতে পারে না, এ থেকে সরে না। যদি দীঘাই করা যায়
তাহলে শামশেরগঞ্জ ফারাক্কা তারানগরে কেন করা যাবে না? সেই ঘুরে ফিরে এসে আমি আপনাদেরই দোষ বলবো। আর বলেন আমি আপনাদের দোষ বলবো কেন? ইরিগেশন ডিপার্টমেন্টের মিনিস্টার আপনারাই তৈরি করেছেন তো। ইরিগেশন ডিপার্টমেন্টের মিনিস্টার আমি তৈরি করিনি, আমি তৃণমূলকে ভোট দিইনি। এখানে যারা বসে আছেন 2021 সালের 80% তৃণমূলকে ভোট দিয়েছিলেন। হ্যাঁ? তাই তো? হ্যাঁ? আপনারাই তৈরি করেছেন। উপহার হিসাবে দিচ্ছে আপনার ঘরগুলো গঙ্গাতে পদ্মাতে ছড়িয়ে দিচ্ছে। গিফট দিচ্ছে আপনাদের। এই গিফট নেবেন না আপনার ঘরকে বাঁচাবেন? ভাবুন আপনারা আগামী দিনে। ঠিক ভাবে নিচ্ছে 26 সালে আপনাদের বলি আর একটা উদাহরণ। 26 সালে এই দিক থেকে ফারাক্কায় যদি আপনারা যান, মুর্শিদা মালদাতে যান, ডান সাইডে পড়বে, আপনাদের ডান হাতে পড়বে। আর মালদা থেকে আসলে, আমি আজকে মালদা থেকে এসেছি, আমার বাম হাতে পড়লো। নতুন ফারাক্কার ওখানে একটা ব্রিজ হচ্ছে না? গঙ্গার ওপরে যদি ব্রিজ করা যায়, গঙ্গা ভাঙন তাহলে রোধ করা যাবে না? করছে না, করছে না এটা। এরা করছে না। তাহলে এরা যখন করছে না, তাহলে আমাদেরকে ভাবতে হবে, আমাদের সমস্যা আমাদেরকে সমাধান করতে হবে। এই গঙ্গা ভাঙন রোধ, পদ্মা হচ্ছে ইন্টারন্যাশনাল রিভার, আন্তর্জাতিক নদী। গঙ্গা হচ্ছে আপনার আমাদের ন্যাশনাল লেভেলে প্রতি বছরে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ হচ্ছে এই গঙ্গা নদীর জন্য। সে টাকাগুলো যাচ্ছে কোথায়? আমাদেরকে ভাবতে হবে। আমাদেরকে সেই দিনের শেষে আবারও বলছি, কি করতে হবে? আমি আর 2 থেকে 4 মিনিট বক্তব্য দেবো ভাই। ওকে আরো যদি অসুবিধা হয় তাহলে বলুন, শেষ করে দিই। ওই বাচ্চারা বকাবকি বলুন না, অন্য জনের কনসেন্ট্রেট ব্রেক হবে, আমারও ব্রেক হবে। তাহলে বলুন, গঙ্গা ভাঙন রোধ করা যায়, এরা ভাঙন রোধ করছে না। এবার কেন করছে না? আমার মাইকের আওয়াজ যদি যায় মিলিয়ে নেবেন। আমি গিয়েছিলাম কদিন আগে তারানগরে, কানের বাড়ি ভেঙেছে, ঘোষবাবুদের ভেঙেছে, আর মোল্লা চাচাদের ভেঙেছে। পিছনে পড়ে তো আমরা 100টা ঘর ভাঙলে 70টা মুসলমানের যাই যা, এই ব্যাপার। আমি কিন্তু আপনি অবাক হবেন, ভাইজান এই কথা বলছি, বাস্তব কথা বলছি। এটা যদি শহর এলাকা হতো তাহলে কবে কি দেখতেন গঙ্গা ঠিক হয়তো, বিজ্ঞানসম্মত ভাবে ঠিক হয়তো। কিন্তু আপনাদের প্রশ্ন, মুর্শিদাবাদের গঙ্গা ভাঙন বিধানসভায় কতজন চর্চা করছে? মুর্শিদাবাদের গঙ্গা ভাঙন এমপিরা কি লোকসভায় চর্চা করছে? এই লোককে আপনারা ভুল পাঠিয়েছেন। কিন্তু আপনারা আমাকে ভোট দেননি 2021 সালে। আমাকে 1,09,000 মানুষ ভাঙনের ভোট দিয়ে 26,151টি ভোটের লিড দিয়ে আমাকে বিধানসভায় পাঠিয়েছে। আমি শুধু ভাঙনের মানুষের নয়, এই মুর্শিদাবাদের গঙ্গা ভাঙন নিয়ে আপনাদের জন্য আমি বিধানসভায় বলেছি। কিন্তু আপনাদের ভোট নিয়ে মুর্শিদাবাদের বিধায়করা সেই অর্থ শব্দ খরচ করেনি। তাই আগামী দিন আসছে, মুর্শিদাবাদের দুর্দশার কথা আইনসভায় তুলে ধরার জন্য মুর্শিদাবাদ থেকে, মুর্শিদাবাদের ভালো ভালো নেতৃত্ব থেকে তুলে নিয়ে আমরা যাব। আপনাদের এখানে স্বাস্থ্যের বেহাল দশা। স্বাস্থ্যমন্ত্রীর কাজ কি? একটা স্বাস্থ্য পরিষেবা ফিরিয়ে নিয়ে আসা। আপনাদের স্বাস্থ্যের দুরবস্থার কথা কে বলে? আপনাদের এখান থেকে দমকল কত দূর? দমকলে সুপার স্পেশালিটি হসপিটাল আছে, খবর পেলাম ওখানে এক্সরে মেশিন আছে, টেকনিশিয়ান নাই। হ্যাঁ? চুরি হয়ে গেছে এর মধ্যে। ওরে বাবা, চুরি হয়েছে না চুরি করিয়ে দিয়েছে? দেখ, আমি আপনাদের বলি, এখানে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, সন্ধ্যার আজান হয়ে আসছে। আচ্ছা, আপনাদেরকে হেভি ট্রিটমেন্ট নিতে গেলে কোথায় যেতে হয়? হয় কলকাতার সরকারি হসপিটালে, অন্যথায় প্রাইভেট হসপিটালে, জেলার। এই দুটো জায়গায় তো, এর বাইরে তো আর পান না। জেলাতে গেলেও হয় না, দমকলে গেলেও হয় না। আচ্ছা, আপনারা কি এইভাবে আপনাদের জীবন চলবে? না, এটার পরিবর্তন হওয়া দরকার। আমি আপনাদের এখানে কথা দিয়ে যেতে পারি, যদি পশ্চিম বাংলার মানুষ, শুধু মুর্শিদাবাদের নয়, পশ্চিম বাংলার মানুষ যদি আগামী দিনে সঠিক স্বাস্থ্যমন্ত্রী তৈরি করতে পারে, সেই স্বাস্থ্যমন্ত্রীর কাজ হবে, আইএসএফ পার্টির কাজ হবে। আমাদেরকে যদি আপনারা সুযোগ দেন, আমরা আপনাদের কথা দিয়ে যাচ্ছি, স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন করব। আপনাকে আর পিজি হসপিটালে ডক্টর দেখাতে যেতে হবে না। মুর্শিদাবাদের মানুষের কাছে পিজি হসপিটাল উঠে মুর্শিদাবাদে আসবে।
হসপিটাল উঠে, আরজিকর উঠে, ন্যাশনাল মেডিকেল কলেজ উঠে, চিত্তরঞ্জন উঠে মালদাতে আসবে, দিনাজপুরে আসবে, ঝাড়গ্রামে যাবে, বাঁকুড়ায় যাবে, পুরুলিয়ায় যাবে। আমার বলার বক্তব্য এটাই, কলকাতার যে সরকারি স্টার হসপিটালগুলো আছে, যে পরিষেবা কলকাতাতে দেওয়া হয় হসপিটালগুলোতে, আপনার জেলাতে ওই ধরনের হসপিটাল 5 বছর আমরা সুযোগ পাবো, 26-এ নিয়ে আসলে 31 পর্যন্ত থাকবো। এই 5 বছরে 5টা জেলাতে আমরা কলকাতার মতো পিচি বড় হসপিটাল তৈরি করে দেখিয়ে দেবো। আপনাদের হাতে নির্ভর, আমি পারবো না। আমি জোর করে মা ভোট দাও, নালে তোমার এ বন্ধ, রেশন বন্ধ করতে হবে, এ করবো, আমার দ্বারাই হবে না ভাই। কিন্তু আমি কি করব? যদি আপনি আমাকে সুযোগ দেন, কি বললাম, মুর্শিদাবাদে একটা পিজি তৈরি হবে একদম। এবার আপনাদের উপর নির্ভর করছে। আমি রাতে ভোটের আগের রাতে টাকা দেবো কি জানি, তাকে ভোট দিতে পারবো না, আমার অত টাকা নেই। আছে কিছু টাকা পয়সা, কিন্তু অত টাকা ভোট কিনার নেই, আমি ভোট কিনতে পারবো না। ভোট কিনা মানে ইনভেস্ট করা। ভোটের আগের রাতে 1 কোটি 2 কোটি খরচ করলো, ইনভেস্ট করলো, ও ব্যবসা, ও কমার্শিয়াল মাইন্ডে টাকাটা দিচ্ছে আপনাকে 500,000 টাকা। ওই 100 টাকা যখন ইনভেস্ট করলো, এই 1000 টাকা 500 টাকা ও আপনার মাথার উপর দিয়ে ও 5 ডবল টাকা তুলবে, আপনি বুঝতেই পারবেন না। তার একটা উদাহরণ আপনি বিড়িটাই দেখুন না, বিড়িটাই দেখুন। 100 বিড়ি বাঁধলে কত, 1000 বিড়ি বাঁধলে কত টাকা পান? এখানে 120 টাকা, 120 কি 40? 120। তাহলে এখন কেউ 120, কেউ 150, তাহলে ওখানে রেট হচ্ছে 262 টাকা। সব খেয়ে নিয়েছে ওরাই। আপনাকে ভোটের আগের রাতে 1000 টাকা দিয়েছে, দিয়েছে বোঝানোর জন্য বলছি, দিয়েছে, তুলতে তো হবে ভাই, তুলছে। টাকা নেবো না, 1000 টাকা 1200 টাকা আমি নেবো না ভোটের আগের রাতে, কিন্তু আমার অধিকার আমি বুঝে নেব। এই যে আপনাকে 1000 বিড়ি বেঁধে, 1000 বিড়ি বেঁধে ওই আপনার 262 টাকা রেট দিচ্ছে, 150 টাকা অন্যায় হচ্ছে। এই অন্যায়ের জন্য প্রতিবাদ কজন এমএলএ করেছে, কজন এমপি করেছে? ভোট দিয়ে দেখা যাবে ওরাই তো বকলমে শোষণটা করছে, তুলে নিয়ে আয় আমার কাছে। বন্ধুগণ, একটু আপনাকে আমাকে চোখ কান খুলে চলতে হবে। যদি আমি চোখ কান খুলে না চলি, এই দুরবস্থা।